আওয়ামী লীগ কখনো এই দেশের মঙ্গল, এই দেশের ভালো হোক এরা চায় না। এরা রাষ্ট্রের তরফ থেকে তাদের একটা নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল। আওয়ামী লীগ এই দেশে থেকেও এরকম মব সৃষ্টি করেছে, 2000 লোককে তারা হত্যা করেছে এই আন্দোলনের মধ্যে। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলা নিউজ রুম থেকে স্বাগত জানাচ্ছি, আমি টুটুল রহমান। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন। আপনারা জানেন যে গত রোববার রাতে জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা ত্যাগ করেছেন এবং সেখানে পৌঁছানোর পর এনসিপির নেতা আক্তার হোসেনের উপর আক্রমণ হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে। এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের সঙ্গে একজন নতুন অতিথি আছেন, আমরা তাকে পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর কলেজের প্রিন্সিপাল, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ প্রিন্সিপাল এম এ মোনায়েম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ঘটনাটি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে গেছেন জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে এবং সাথে কিছু রাজনীতিবিদ নিয়ে গেছেন, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সহ এবং এনসিপির আক্তার হোসেন। তো সেখানে যাওয়ার পর আওয়ামী লীগের কিছু নেতা কর্মী আক্তার হোসেনের উপরে আক্রমণ করেছে এবং তাকে ডিম ছুঁড়ে মেরে হেনস্থা করা হয়েছে। আপনি একজন রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সফর এবং জাতিসংঘের অধিবেশনে যোগদান দিতে যাচ্ছে, বিএনপি একজন শীর্ষ নেতা বলা চলে, যিনি বিএনপির আপনার মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির দুইজন নেতা আক্তার হোসেন এবং যারা নামে আরেকজন ডাক্তার যারা, আর জামাতে ইসলামের আবু তাহের, ওনারা গিয়েছে। তো দুঃখের বিষয় হলো যে যেহেতু একটা রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রের তরফ থেকে তাদের একটা নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, সেটা তারা করে নাই। এবং আমি দেখেছি প্রধান উপদেষ্টা গাড়িতে যাচ্ছে, তার গাড়িকে লক্ষ্য করে তারা অশ্লীল ভাষায় গালাগালাজ করছে এবং মির্জা ফখরুলের সামনে এসে এটা মব সৃষ্টি, যে এই যে মির্জা ফখরুল, এই যে মির্জা ফখরুল, এবং ওই মেয়েটাকে তার বাবা মা তুলে অশ্লীল ভাষায় গালাগালাজ করছে। এবং শুধু তাই নয়, আক্তার হোসেনকে তারা ডিম ছুঁড়ে মেরেছে। এটা আসলে এই আওয়ামী লীগ এই দেশে থেকেও এরকম মব সৃষ্টি করেছে, 2000 লোককে তারা হত্যা করেছে এই আন্দোলনের মধ্যে, হাজার হাজার আহত করেছে। তাদের কিন্তু স্বভাব চেঞ্জ পায় না, পরিবর্তন হয়নি। তারা বিদেশ যেটা করেছে এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক এবং এটা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত। আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে জামাতের যে নেতা, উনি কিন্তু এটা বুঝে যে অন্য দিক দিয়ে কৌশল করে চলে গিয়েছে। কিন্তু বিএনপির উচিত ছিল যে বিএনপির একজন মহাসচিব যিনি যাচ্ছে, তাকে প্রটোকল দেওয়ার ওই দলীয় লোকদেরও দায়িত্ব ছিল। কিন্তু বিএনপির কিছু কৌশল এবং কিছু অপরিপক্ষতার জন্য তারা এই কৌশলগতভাবে তারা হেরে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত না। এই জন্য আমি আহ্বান জানাবো সুশীল সমাজ, এই দেশের ভালো বুদ্ধিজীবীদেরকে, যারা অনেক মানুষ আছে বিএনপিকে পছন্দ করে কিন্তু তারা কাছে ভিড়তে পারছে না, তাদের পরামর্শ নিয়ে যদি দল কাজ করে, দল এগিয়ে যাবে। আরেকটা জিনিস হলো যে আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগ কখনো এই দেশের মঙ্গল, এই দেশের ভালো হোক এরা চায় না। এরা মব সৃষ্টি করবে। আপনারা দেখেছেন যে এখান থেকে তারা পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। ইন্ডিয়াতে ছাত্রলীগ যেটা নিষিদ্ধ করা হলো, ইন্ডিয়াতে যেও তারা অনেক ধর্ষণের কার্যকলাপ করেছে এবং তারা গ্রেপ্তার হয়েছে। আসলে এদের স্বভাব কিন্তু পাল্টায় না। এই জন্য আমি বলবো যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হোক, যাতে তারা কোনো কর্মকাণ্ড এই দেশে চালাইতে না পারে। আপনি নিরাপত্তার কথাটি বলছিলেন, যেহেতু রাষ্ট্রীয় সফর ছিল এটি, সেখানে অনেকে অভিযোগ করছেন যে প্রধান উপদেষ্টা যখন এদেরকে নিয়ে গেছেন এবং এয়ারপোর্টে নামার পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় প্রটোকলে তার জায়গায় পৌঁছে গেছেন, কিন্তু এদেরকে একা রেখে যাওয়া হয়েছে। এটা কি আসলে এটা উচিত হয়নি। প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিল যে ওনার সফর সঙ্গে ওরা সকলকে নিরাপত্তা দিয়ে উনি নিয়ে যাবে, উনি প্রধান। হ্যাঁ, ওনার এটা উচিত হয়নি। একসাথে সবাইকে নিয়ে যাওয়া উচিত ছিল, পুলিশ প্রটোকল সহ সবাইকে একসাথে নিয়ে যাওয়া উচিত ছিল। এবং আমরা এটা আন্দাজ করতে পারি যে বিদেশি যত সফরই বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, যত নেতা কর্মী যাবে, যেখানেই আওয়ামী লীগের লোকজন পাবে তাদেরকে মব সৃষ্টি করবে, তাদেরকে হেনস্থা করবে, হয়রানি করবে। অতএব খুব সতর্কতা ভাবে তাদেরকে চলাফেরা করতে হবে।
এই যে এক ধরনের মব সৃষ্টি এবং অপসংস্কৃতি শুরু হলো, বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হচ্ছে, নিশ্চয়ই এ থেকে আমাদের আসলে ফিরে আসার পথ আসলে কি হলো? আমাদের রাজনৈতিক সহনশীলতা তো একেবারেই নেই বললেই চলে, এটা দেশেও হচ্ছে। কিন্তু এটা আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে আদালতে আসামিদের উপরে ডিম ছুঁড়ে মারা হলো, এটা এটা কিন্তু এখন অনেকেই বলছেন যে এটা আদালত থেকে এখন নিউ ইয়র্কে পৌঁছে গেছে। এ থেকে আমরা আসলে এই অপসংস্কৃতি থেকে বেরোবো কিভাবে? আমরা এটা বের হওয়ার একটা মাত্র পথ, আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে আইনটা মানতে হবে। একজন আদালতে গেছে, আদালতই তার বিচার করবে। আমি তো তাকে ডিম ছুঁড়ে ফেলা, গালাগালিজ করা এটা উচিত না। সে যে দলের হোক, যত অপরাধী হোক, অপরাধী সে যদি যখন আপনার রায় হবে এর আগে পর্যন্ত সে অপরাধী না, হ্যাঁ, তখন তাকে কোনোভাবেই হেনস্থা করা উচিত নয়। যেটা যেটা আমাদের আইনজীবীও করছে, হ্যাঁ, আমলীয় অনেক নেতা কর্মী নিয়ে যাচ্ছে, তারা এই মব সৃষ্টি করছে, উচিত না। আমি মনে করব যে আইনের দৃষ্টিতে আইনকে মেনে চলা উচিত। আইন অমান্য করলে তার কঠোর শাস্তি দেওয়া যেমন উচিত, এবং সকল নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, এবং দেশকে যারা ভালোবাসে তারা অবশ্যই আইন মেনে চলে, সুশৃঙ্খল ভাবে চলে। কিছু অসৎ লোকই এই যে কোনো ভাবে হোক তারা এই মব সৃষ্টি করছে, আইনটা লঙ্ঘন করছে। জনাব এম এম মুনায়েম, শেষ প্রশ্ন করব, সেটি হলো যে বর্তমানে যে রাজনৈতিক একটা অস্থিতিশীলতা চলছে, নানাভাবে চেষ্টা করা হচ্ছে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন, আপনি ভবিষ্যৎটা কি দেখছেন? আসলে আমি মনে করব যত এই যে ফেব্রুয়ারি ডক্টর ইউনূস যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়েছে, আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এবং এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা যে কোনো মূল্যে করে ফেলা উচিত। এটা যত লিঙ্গারিং হবে, যত দেরি হবে, দেশের জন্য ক্ষতি হবে, জাতির জন্য ক্ষতি হবে, এবং এই দেশটা মানে বিশ্বের কাছে একটা অকার্যকর দেশ হিসেবে পরিণত হবে। সেই জন্য আপনার একটা দল চাচ্ছে পিয়ার পদ্ধতি, কেউ চাচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি মিনিস্ট্রিয়াল যে পদ্ধতি সেই পদ্ধতি হোক। কিন্তু আমি মনে করব যে আগে যে পদ্ধতি ছিল এই পদ্ধতি এই নির্বাচনটা হোক অন্তত, তাতে অন্য যে ফেসিস্ট তারা কোনো সুযোগ পাবে না। একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে জাতীয় সংসদের মাধ্যমে তারা পিয়ার পদ্ধতি বলেন, যে পদ্ধতি বলেন, যেটা দেশের জন্য মঙ্গল হবে, ভালো হবে, সেই পদ্ধতিতে তারা নির্বাচন করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পিয়ার পদ্ধতি অনেক দেশে আছে, যেমন আমার পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে আছে, নেপালে আছে। নেপালে কিন্তু আপনার 17 বছরে 16 বার তাদের আপনার সরকার পরিবর্তন হয়েছে এই পিয়ার পদ্ধতির নির্বাচন হওয়ার ফলে। 3 মাসের পর সরকার পরিবর্তন হয়েছে, 6 মাস পরে, 9 মাস, 17 মাস পরেও আপনার সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু একটা গরিব দেশের জন্য এত বারবার নির্বাচন করাটা অনেক ক্ষতি। আপনারা জানেন যে 2024 সালে প্রায় 2000 কোটি টাকার উপরে খরচ হয়েছে। এটা গরিব দেশের জন্য এই টাকা খরচ করা মোটেও উচিত না। এই জন্য আমি মনে করবো যে পিয়ার পদ্ধতি এখনই না, আপনারা চাইলে অদূর ভবিষ্যতে যদি ভালো মনে করেন তাহলে এই যে আপনার 26শে ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের যে আগে যে পদ্ধতি ছিল মিনিস্ট্রিয়াল পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে নির্বাচনটা হয়ে যাওয়ার পরে সংসদে যে আপনারা যেটা ভালো মনে করবেন সেটা পাশ করে নেবেন, তারপরে সেইভাবে নির্বাচনটা হবে। এর আগে মোটেও উচিত হবে না এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা, এটা নিয়ে বিভেদ সৃষ্টি করা। তাহলে হবে কি যে পরাজিত যে শক্তিটা সেটা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশে অশান্তি সৃষ্টি হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং সকালবেলাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের নিউজরুম। আগামীকাল আবার এই সময়ে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো সংবাদ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।